হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে। তো এখন চলছে আমার চ্যানেলে শান্তিনিকেতন সিরিজ। শান্তিনিকেতনের আগেও বেশ কয়েকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে হচ্ছে শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনের একেবারে সকালে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি কঙ্কালী মায়ের মন্দিরে। হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 7টা নাগাদ, আর এখানে পৌঁছে গেছি প্রায় 8টার মতো বাজে। তখন কিভাবে এই মন্দিরে আসবে, কিভাবে পুজো দেবে এবং এই মন্দিরের মাহাত্ম্য কী, গাড়ি কোথায় পার্কিং করবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি আমার একটা ভ্লগের মাধ্যমে দিয়ে দিয়েছি। কঙ্কালীতলার একটা স্পেশাল ভ্লগ অলরেডি আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি বা যারা যারা মার মন্দিরে যেতে চাইছো তাদেরকে বলবো প্লিজ একবার ভ্লগটা চেক আউট করে নিও। তো আজকে আমরা ঠিক করেছি সারা দিন ঘুরবো, আর সকালটা শুরু করব মায়ের নাম দিয়েই, তাই সকালে মার কাছে পুজো দিতে চলে এসেছি। আর শান্তিনিকেতন মানেই তো বাউল গান, চারিদিকে এখানে কিন্তু বাউল গান হচ্ছে। এখানে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা ছিল কোপাই নদী। ব্রিজের ওপর থেকে নদীটাকে দেখতে ঠিক এই রকম লাগছে, একটা ঠিক সরু খালের মতো, আর চারিদিকটা গাছপালায় ভরা। চলো তোমাদেরকে ব্রিজ থেকে দুটো সাইডটা একবার দেখিয়ে দিই। নদীটাতে খুব জল নেই এখন, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। রাস্তা থেকে বেশ ঢালুতে, আর দেখতেই পাচ্ছ নদীটা এখন চড়া পড়ে গেছে। তো চলো আমরা এখন একটু নামবো নিচে আর তোমাদেরকে দেখাবো। আচ্ছা, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সবার মনে আছে? সহজ পাঠে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা সেই কবিতাটা। আর সেই কবিতাটা লেখা হয়েছিল এই নদীটাকে কেন্দ্র করে। এই সেই কবিগুরুর রচনার ছোট নদী। আর দেখতেই পাচ্ছ এখন নদীটাতে খুব অল্প জল, আর বৈশাখ মাসে জলটা আরও কমে নিচে নেমে যায়, আর বর্ষায় আবার জলটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে আসে। আর চারিদিকটা দেখো পুরো বালি মাটি একদম, যেমনটা ঠিক কবিতায় বর্ণনা করা আছে নদীটা ঠিক সেই রকমই। সত্যি কোথাও এখানে একটুও মাটি দেখতে পারবে না, চারিদিকটাই পুরো বালি। এবার বলি, তোমরা যারা সোনাঝুরি হাট থেকে কেনাকাটা করেছো তাদেরকেও বলবো যে এখানে কিন্তু এই টোট ব্যাগগুলোর দাম আমি সোনাঝুরি হাটের থেকেও কম প্রাইসে পাচ্ছিলাম, আর খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও ছিল। তো এবার আমরা চললাম শান্তিনিকেতনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, সেটা হচ্ছে শালবন। যদিও আমি প্রথমবারের জন্য শান্তিনিকেতন এলাম, কিন্তু আমি অনেক ফটোজ এবং ভিডিওতে দেখেছি শালবন আগে কিন্তু অনেক ঘন ছিল। এখন আস্তে আস্তে গাছের সংখ্যা অনেক কমে গেছে। ভবিষ্যতে হয়তো শুধুমাত্র নামটাই থাকবে, গাছের সংখ্যা হয়তো আস্তে আস্তে কমতেই থাকবে। আচ্ছা, যারা গাড়ি নিয়ে আসছো তাদের জন্য বলি, ভেতরে কিন্তু পার্কিং প্লেস আছে এবং ভেতরে তোমরা ফটোশ্যুট করতে পারো এবং ভিডিও শ্যুট করতে পারো, তার জন্য ভীষণই ভালো জায়গাটা। আর যাদের যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদেরকে মেনশন করব, প্লিজ একটা মাস্ক নিয়ে আসো, কারণ এখানে প্রচুর ধুলো। তো এবার আমরা চলে এলাম বিশ্বভারতী ক্যাম্পাসে এবং মিউজিয়ামে। এবার বলে রাখি, যারা আগে এসেছো, কোভিডের পর কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস বন্ধ থাকে। তো আমরা এখন যাব সরাসরি মিউজিয়ামে। মিউজিয়ামে কিভাবে ঘুরবে আর কি কি রুলস আছে সমস্ত কিছু নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, খুব তাড়াতাড়ি আপলোড করব। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তো তাদেরকে বলবো প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ শান্তিনিকেতনের ভিডিও আমি কিন্তু পরপর আপলোড করছি। আরও একটা কথা বলে রাখি, মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো যে মিউজিয়ামের ভেতরে কি আছে, তো ওখানে আছে রবীন্দ্রনাথের ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র এবং বিভিন্ন দেশ থেকে এবং নিজের দেশেও পাওয়া বিভিন্ন পুরস্কার।
তো এবার চলো তোমাদেরকে পুরো মিউজিয়ামটা মানে বাইরের দিকটা আমি ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। সুবিশাল জায়গা এটা। বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর অবসর সময়ে এখানে এসে সময় কাটাতেন এবং এখানে ওনার 5টি বাড়ি আছে। ওনার যখন ইচ্ছে করতো যেই বাড়িটাতে থাকার উনি সেই বাড়িটাতে থাকতেন এবং সেই 5টি বাড়ির আলাদা আলাদা করে নামকরণও উনি করেছিলেন। আজকের ব্লগে যে সমস্ত জায়গাগুলো তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু একদিনের জন্য শান্তিনিকেতনে ঘুরতে এসে এগুলোকে কভার করতে পারবে। এবার বলি, মিউজিয়ামের ভেতরে তোমরা যদি একটু ভালো সময় কাটাতে চাও, মানে সেই ফিলটা আনতে চাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে যেমন এখানের টাইম কাটাতেন, তো তার জন্য কিন্তু তোমরা অফ সময় আসতে পারো, মানে বসন্ত উৎসবের সময় কিংবা ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলো বাদ দিয়ে তোমরা আসতে পারো, তাহলে কিন্তু সেই ফিলটা পাবে। আর এটা হচ্ছে সেই ছাতিমতলা, বিখ্যাত ছাতিমতলা, তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সুযোগে। এর পরের আমাদের ডেস্টিনেশন ছিল সৃজনী শিল্পগ্রাম। এটা নতুন করে করা হয়েছে শান্তিনিকেতনে। এটার আলাদা একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তো যারা যারা দেখতে চাইছো বা জানতে চাইছো যে এর মধ্যে কি কি আছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। সমস্তটা আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে অনেক বোরিং লাগবে। দ্যাটস ওয়াই আমি আলাদা আলাদা করে ভিডিওগুলো বানিয়েছি আর সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। কি কি আছে সেইটুকু জাস্ট দেখানোর জন্য, বা তোমরা একদিনে কোন কোন জায়গাগুলো ভিজিট করতে পারবে, কভার করতে পারবে, শুধু সেইটুকু আইডিয়া দেওয়ার জন্য আমি এগুলোকে একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই তোমরা জানো না এই সৃজনী শিল্পগ্রামটাকে, যারা যারা শান্তিনিকেতনে যাও বা জানলেও এটার প্রতি ইন্টারেস্ট দেখাও না, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি সত্যি শিল্পী সত্তা থাকে তো কারো মধ্যে শিল্প ভালোবাসো যারা, তারা অবশ্যই এখানে ভিজিট করো। আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের। প্রত্যেক শিল্পী তাদের শিল্পসত্তাকে তাদের কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছে আর সেই সমস্ত জিনিসগুলোই এখানে সাজানো আছে। প্রত্যেকটি জিনিস আমি হাইলাইট করার চেষ্টা করেছি তোমাদের সামনে, যেমনটা এখন দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু এক একটি গাছ এবং তার ওপর এত সুন্দর করে ওনাদের শিল্প নিদর্শন ছেড়ে গেছেন শিল্পীরা। সত্যি কথা বলতে আমার এখানে এসে ভীষণ ভীষণ ভালো লেগেছে। জায়গাটা ভীষণ ভালো আর অনেকটা বড়, অনেক কিছু জিনিস আছে এখানে ঘুরে দেখার, কিছু দেখে শেখার। অবশ্যই যদি তোমাদের সাথে কোনো বাচ্চারা আসে তাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে আসো, আশা করি তাদেরও ভীষণ ভালো লাগবে এবং অনেক কিছু জিনিস শেখাতেও পারবে। সৃজনী শিল্পগ্রাম পুরোটা ভালো করে ঘুরে দেখার পর আমরা চলে এসেছিলাম প্রকৃতি ভবনে। অনেকের প্রশ্ন, প্রকৃতি ভবনটা কোথায়? প্রকৃতি ভবন হচ্ছে সোনাঝুরি হাটের ঠিক আগেই যেতে বাঁদিকে পড়বে। আর এখানে গিয়েছিলাম আমরা অনেকটা লেট করে, তখন প্রকৃতি ভবন বন্ধ হয়ে গিয়েছিল। তবুও আমরা 5-10 মিনিটের মতো ওখানে ঘোরার সময় পেয়েছিলাম। দেখে যা বুঝলাম, প্রাকৃতিকভাবে তৈরি যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো দিয়েই এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আরও অনেক কিছু জিনিসপত্র আছে, যেহেতু আমাদের হাতে মাত্র 10 মিনিট সময় ছিল তাই আমরা শুধু ঘুরেই দেখেছি, আলাদা করে ভিডিও করার সেই রকম সময় পাইনি। তবে তোমরা যারা আসছো অবশ্যই একবার ভিজিট করো, আশা করি ভালো লাগবে। বিশ্বভারতী, সৃজনী শিল্পগ্রাম, প্রকৃতি ভবন, সোনাঝুরি হাট এবং মিউজিয়াম, এই সমস্ত জায়গাগুলোর কথা শান্তিনিকেতনে আসলে তোমরা শুনতেই পাবে। কিন্তু আরও একটা হিডেন প্লেসের তোমাদের কাছে খবর দিই, সেটা হচ্ছে যে এই 30 ফুটের বৌদ্ধ মূর্তিটা এখানে কিভাবে যাবে তোমরা সেটা বলে দিই। প্রকৃতি ভবনের
আগেই ঠিক বাঁদিকে একটা রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে 2 থেকে 3 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই 30 ফুটের বৌদ্ধ মূর্তি। এখানে একটি শ্বেত বর্ণের 30 ফুটের বৌদ্ধ মূর্তি আছে এবং তার নিচে আছে বৌদ্ধদেবের আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেগুলো আমরা প্রত্যেকেই জানি, যেমন হচ্ছে সৎ বাক্য, সৎ চেষ্টা, সৎ শ্রম, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ জীবিকা, সৎ সমাধি এবং সৎ শ্রবণ। আর লেখা আছে বৌদ্ধদেবের পঞ্চশীল নীতি, যেমন হচ্ছে প্রাণী হত্যা করব না, চুরি করব না, ব্যভিচার করব না, মিথ্যা কথা বলবো না, সুরা বা মদ্যপান করব না। তো তোমাদের এই হিডেন প্লেসটা কেমন লাগলো? চলো এবার আমরা চলে এসেছি আমার কুটির সোসাইটি নামে একটা জায়গায়। তো এই সোসাইটিটা তৈরি করা হয়েছিল স্বাধীনতার পূর্ববর্তী সময়ে, যখন বাংলার মানুষ স্বাধীনভাবে বাঁচার জন্য বিদেশি পণ্যকে বর্জন করতে শুরু করে এবং খুব কম পয়সায় দেশীয় পণ্যকে তৈরি করতে শুরু করে। আর এই সোসাইটির হাত ধরেই কিন্তু সেই কাজ প্রথম শুরু করা হয়েছিল। আর বলা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সেই কাজে তাদেরকে সহযোগিতা করতেন এবং কবিগুরু স্বয়ং এই জায়গায় নিজেও বহুবার ভিজিট করেছেন। এখানে আছে বহু পুরানো দ্রব্য যেগুলো সেকালে বানানো হতো এবং বিভিন্ন ধরনের শাড়ি, গ্রামোফোন থেকে শুরু করে বই, বিভিন্ন সমস্ত কিছু এখানে আছে। আর এই সোসাইটিকেই কিন্তু এগিয়ে নিয়ে যেত আমাদের বাংলার অনেক স্বাধীনতা সংগ্রামীরা, আর তাদেরকে এই কাজের জন্য বহুবার হাজতবাসও করতে হয়েছে, ইংরেজদের হাতে অত্যাচারিতও হতে হয়েছে। মাঝে আমার কুটির সোসাইটি ভেঙে পড়লেও হাল ছাড়েনি কিন্তু বিপ্লবীরা, আবার নতুন করে তৈরি করা হয়েছিল আমার কুটির সোসাইটিকে। এইভাবেই কিন্তু স্বাধীনতার পূর্ববর্তী সময়ে বাংলার মানুষ আরও বেশি একতা হয়েছিল এবং আত্মনির্ভরশীলও হয়েছিল। চলো সেই সময়ে তোমাদেরকে দেখিয়ে দিই কিছু পেপার কাটিং, চরকি, সেই সময়কার বানানো ফ্যান্সি শাড়ি, গ্রামোফোন, সেই সময়কার ব্যবহৃত বহু জিনিসপত্র, অনেক আসবাবপত্রও আছে এখানে। আর এখানে আছে দেখো, এগুলো দিয়ে কিন্তু লেদারের ওপর সরাসরি প্রিন্ট করা হয়, যেমন এই প্রিন্টের ব্যাগগুলো আমরা দেখি সেগুলো কিন্তু কখনোই নষ্ট হয় না। ঠিক আছে, আর তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিই, যারা যারা এখানে আসবে তারা যদি কিছু পারচেস করতে চাও, আমার কুটির সোসাইটির একটা শোরুম আছে যেখানে সব ধরনের পোশাক আশাক থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্রও তোমরা পেয়ে যাবে, যেগুলো কিন্তু এখনও আমার কুটির সোসাইটি বানায়। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি, আজকে যে সমস্ত জায়গাগুলো আমি ভিজিট করেছি, আমার কুটির সোসাইটি হচ্ছে সব থেকে অন্তিম। আমার কুটিরের একটা লিফলেট আছে, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো এবং বিভিন্ন বইও আছে যেগুলো পড়লে কিন্তু তোমরা আমার কুটির সোসাইটি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। আর সেগুলো কিন্তু আমার কুটির সোসাইটির মধ্যেই পাওয়া যায়। যেমনটা কিছুক্ষণ আগেই বললাম, আজকে কিন্তু এই পয়েন্টটাই হচ্ছে আজকের ডে আউটের আমাদের সব থেকে শেষ দর্শনীয় স্থান। তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা আমাকে জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আরও এই ধরনের ভিডিও পেতে হলে কিন্তু যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কনা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো। তো যারা যারা ভাবছো যে শান্তিনিকেতন আসবে, এখনও পর্যন্ত আসোনি, তাদেরকে বলবো খুব শিগগিরই চলে আসো। আজকের মতো টাটা।